দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের বাবা মা সহ সবাই ভালো আছো। তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি পাঠ উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্দুর রহমান, প্রধান শিক্ষক, ধামুরহাট সোফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের উদ্ভিদে বংশবৃদ্ধি রিপ্রোডাকশন অফ প্ল্যান্টের যৌন প্রজনন সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা খুবই মনোযোগ দিয়ে এবং খুব আন্তরিকতার সাথে পাঠটা গ্রহণ করবে। তো আমরা এখন পাঠের মধ্যে চলে যাচ্ছি। আজকের বিষয়টা হলো যে যৌন প্রজনন। যৌন প্রজনন আমরা গত ক্লাসে পড়িয়েছি যে অযৌন প্রজনন, আর আজকে তোমাদের জন্য যৌন প্রজনন। যৌন প্রজননটা হলো যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ তার যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনের মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে যৌন জনন বলা হচ্ছে। আমরা গত ক্লাসে পড়িয়েছি যে ভিন্নধর্মী দুটি জনন কোষের মিলন ছাড়াই আজকের যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন এর মাধ্যমে যে জনন সম্পন্ন হচ্ছে তাকে যৌন জনন বলা হচ্ছে। তো এটা একটা উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমরা বিস্ময় অবাক হওয়ার মতো একটা বিষয়। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টাকে তোমরা আয়ত্তে আনবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এটা আজকে ভিডিও এবং বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আজকের ক্লাসটাও আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে ফুল থেকে ফল, ফল থেকে বীজ হয়, বীজ থেকে নতুন গাছের জন্ম হয়, এভাবে একটি সপুষ্পক উদ্ভিদ বংশবৃদ্ধি করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ফুল হলো এই যৌন প্রক্রিয়ায় যৌন জননের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ফুলের প্রস্থচ্ছেদ করা আছে, যেখানে হ্যাঁ এটা একটা সম্পূর্ণ ফুল। তাহলে সম্পূর্ণ ফুল কাকে বলে? যে ফুলের মধ্যে ফুলের সবকটি অঙ্গ থাকে, অর্থাৎ 5টি অঙ্গই যদি থাকে সেটাকে সম্পূর্ণ ফুল বলে। যদি একটি বা দুটি কম থাকে তখন তাহলে সেটাকে অসম্পূর্ণ ফুল বলা হয়। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে এই ফুলগুলোর কোনটার কি নাম। তারপরেও তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো পাপড়ি, এটা হলো পুংকেশর এক সিঙ্গেল ভাবে, আর যখন পুরাটাকে বলা হয় যে পুংস্তবক, এটা হলো গর্ভকেশর। কিন্তু গর্ভকেশরের পুরা একসাথে বলা হচ্ছে স্ত্রী স্তবক। এরপরে এটা হলো বৃতি, আর এটা হলো পুষ্পাধার। তাহলে প্রথমে পুষ্পাধার, এটি ফুলের পুষ্পাধার, এটা পুষ্পাধার। এর উপরে ফুলের বৃতি, পাপড়ি, পুংকেশর ও স্ত্রীকেশর অবস্থান করে। তাহলে আমরা প্রথমে বৃতি সম্পর্কে এখানে অ্যানিমেশনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে বৃতিটা কোনটা কোন অঙ্গ। বৃতি এগুলো ফুলের বৃতি। দেখতে পাচ্ছ যে ফুলের একেবারে বাইরের সবুজ অংশ, এই যে একেবারে বাইরের সবুজ অংশ যেটা দেখানো হচ্ছে, এই স্তবকই হলো বৃতি নামে পরিচিত। ফুলের যতগুলো বৃতি থাকে তার এক একটিকে বৃত্তাংশ বলা হয়। যে বৃতিগুলো যতগুলো, এই যে এক একটা হলো বৃত্তাংশ। এখানে আরেকটা মজার ব্যাপার যে বৃতিগুলো কিন্তু সংযুক্ত এবং বিযুক্ত হতে পারে। আমরা এইটা দেখতে পাচ্ছি যে গোলাপ ফুলে যে বিযুক্ত বৃতি আর এখানে যুক্ত বৃতি মানে একসাথে আছে। তাহলে এই ফুলের যতগুলো বৃতি থাকে এক একটিকে বৃত্তাংশ বলে। বৃতি দুই ধরনের, যুক্ত বৃতি আর বিযুক্ত বৃতি। নেক্সট পাপড়ি। তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো ফুলের পাপড়ি, এগুলোকে একত্রে বলা হয় দলমণ্ডল, যখন সবগুলোকে একসাথে বলা হয়। পাপড়ি ফুলের দ্বিতীয় স্তবক। এক একটি পাপড়িকে দলাংশ বলে। এগুলো লাল, গোলাপি, বেগুনি, হলুদ আরও নানান বর্ণের হয়ে থাকে। পাপড়িগুলি পরস্পর যুক্ত অথবা বিযুক্ত হয়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে পাপড়ি এবং সেখানে তার সাথে পুংকেশর, স্ত্রীকেশর।
নেক্সট আমরা ফুলের যে তৃতীয় স্তবক যেটাকে আমরা বলি সেটা হলো পুংকেশর। আমি বললাম যে এটাকে যখন একসাথে পুরা সিস্টেমটাকে বলা হচ্ছে পুংস্তবক। একটি ফুলে যতগুলো পুংকেশর থাকে তার সবগুলোকে একত্রে পুংস্তবক বলে। প্রতিটি পুংকেশরের সরু দণ্ডের ন্যায় গঠনকে পুংদণ্ড বলে। পুংদণ্ডের মাথায় যে থলির মতো গঠন থাকে তাকে পরাগধানী বলে। এই যে এগুলো পুংদণ্ড, এগুলোর মাথায় পরাগধানী থাকে, যেটা আমরা আগের চিত্রে দেখে আসলাম। তাই ওকে পরাগধানী বলে। পরাগধানীকে ফুলের পুংজননাঙ্গ বলা হয়। এর ভিতরে পুংজনন কোষ হিসাবে পরাগরেণু উৎপন্ন হয়। যে পরাগধানীগুলোর মধ্যে পরাগ রেণু থাকে এবং সেটাই হলো পুংজনন কোষ, এবং ভিতরে পুংজনন কোষ হিসাবে পরাগরেণু উৎপন্ন হয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি স্ত্রীকেশর। এটি ফুলের স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক। ফুলের চতুর্থ এবং শেষ স্তবক নামে এটি পরিচিত। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমণ্ড নিয়ে স্ত্রীস্তবক গঠিত। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক সহ গর্ভপত্র থাকে। গর্ভপত্র ও ডিম্বক সহ গর্ভাশয়কে ফুলের স্ত্রী জননাঙ্গ বলে। ডিম্বকের ভিতরে স্ত্রী জননাঙ্গ কোষ বা ডিম্বাণু থাকে, যেটা আমরা আগের চিত্রে আমরা দেখে আসলাম। আচ্ছা, এখানে ফুলের বিভিন্ন অংশের কাজ আমরা এবারে আলোচনা করব, যে ফুলের কোন অংশের কাজ কি। এখানে শিক্ষক শ্রেণীতে একটা ফুল এনে শিক্ষার্থীদের দলে বসিয়ে ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করে দেখাবেন এবং শিক্ষার্থীদের ফুলের প্রস্তুচ্ছেদ করে এর বিভিন্ন অংশ আলাদা করতে বলবেন। আমরা এখানে আলাদা আলাদাভাবে দেখছি যে এগুলো হলো ফুলের পাপড়ি, তারপরে এগুলো এখানে বৃতি আছে। তাহলে বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর নিয়ে গঠিত অংশগুলো স্তবক। ফুলটা কাকে বলে? ফুল বলে যে গাছের যে অঙ্গ পুষ্পাক্ষ, বৃতি, দল, পুংকেশর ও গর্ভকেশর নিয়ে গঠিত তাকে ফুল বলে। মানে ফুলটা একটা সামষ্টিক একটা বিষয়। এবারে আমরা ফুলের বিভিন্ন অংশের কাজগুলো আমরা দেখার চেষ্টা করব, যে বৃতির কি কাজ, দলমণ্ডলের কি কাজ, পুংকেশরের কি কাজ এবং স্ত্রীস্তবকের কি কাজ সেটা দেখানো হবে। এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি পুষ্পবিন্দু, যেটা ভিডিওতে দেখানো হলো। পুষ্পকে কাণ্ডের সাথে যুক্ত রাখে এবং স্তবক ও কাণ্ডের মধ্যে খাদ্য আদান প্রদান করে। এই যে এটাকে বলা হচ্ছে পুষ্পবিন্দু, বা যেটাকে আমরা বোটা বলি। পুষ্পপত্রাধার, অর্থাৎ পুষ্পের স্তবকগুলো ধারণ করে, সেটা হলো পুষ্পপত্রাধার। যে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবকের যে অঙ্গটা ধারণ করে সেটাকে বলা হয় পুষ্পপত্রাধার। এরপরে আমরা জানবো যে বৃতির কাজ কি। আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো বৃতি, এবং বৃতিটা আমরা ঝড়, বৃষ্টি, তাপ থেকে কুড়িকে রক্ষা করে। মূলত যখন সূচনা হয় একটা ফুলের, তখন এটাকে কুড়িটাকে ঢেকে রাখে পুরোপুরি। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবির মধ্যে। এরপরে দলের কাজ কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটে গেল যেটা দল, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ। ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবকগুলোকে রক্ষা করে। এটা পুংস্তবক এবং স্ত্রীস্তবককে পাপড়ি রক্ষা করে। আরও কাজ আছে যেটা আমরা পরবর্তীতে তোমাদের সাথে পরাগায়নে আলোচনা করব। এবারে পুংস্তবক, তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো হলো পরাগধানী। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এগুলো পরাগধানী, আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক। তাহলে পরাগরেণু সৃষ্টি করাই পুংস্তবকের কাজ। পুংস্তবকের কাজটা কি? পরাগরেণু সৃষ্টি করাই। নেক্সট হলো স্ত্রীস্তবক। আমরা স্ত্রীস্তবকের ঠিক এরকম কাজ আছে, যে স্ত্রী রেণু বা স্ত্রী জনন কোষ সৃষ্টি করাটাই হলো স্ত্রীস্তবকের কাজ। এখানে আমরা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পরাগায়নের পরে সেটা গর্ভাশয়টা ফলে পরিণত হচ্ছে, ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে। তাহলে প্রতিটি ডিম্বকের মধ্যে স্ত্রী জনন কোষ উৎপাদন করা,
2 নিষেকের পর গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। আমরা যে ফলটা খাই এটা গর্ভাশয়টা ফলে পরিণত হয়, আর এর ভিতরে যে বীজ আছে এটা হলো ডিম্বক, ডিম্বকগুলোই বীজে পরিণত হয়। ফুলের বিভিন্ন অংশের কাজ। বৃতীয় দলমণ্ডল হচ্ছে ফুলের সাহায্যকারী স্তবক, এবং পুংস্তবক এবং স্ত্রী স্তবক হলে ফুলের অত্যাবশ্যক স্তবক। আমরা কিন্তু বিষয়টা খুব ভালো করে উপলব্ধি করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা, যে এই পুংস্তবক স্ত্রী স্তবক হলো ফুলের অত্যাবশ্যক স্তবক, অর্থাৎ যেটা ছাড়া কোনো ফল বীজের কোনো জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই। পরাগধানী হলো ফুলের পুং জননাঙ্গ এবং গর্ভাশয়ের মধ্যকার ডিম্বক হলো ফুলের স্ত্রী জননাঙ্গ। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ যৌন জননে অংশ নেয় বলেই ফুলকে উদ্ভিদের যৌন জননাঙ্গ বলা হয়, যেটা আমি আগেই বলে আসলাম যে ফুলটা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ জননের। তাহলে এর কাজ হলো যে যেহেতু পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ যৌন জননে অংশ নেয় বলেই ফুলকে উদ্ভিদের যৌন জননাঙ্গ বলা হয়। আচ্ছা, নেক্সট আমরা পুষ্প মঞ্জুরি কাকে বলা হয়। যে আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি, যে একটা ফুল, একটা দণ্ডের মধ্যে অনেকগুলো ফুল ধারাবাহিকভাবে সাজানো আছে। ঠিক এগুলো এইরকম যদি অনেকগুলো ফুল একসাথে সাজানো থাকে তাহলে যে দণ্ডের মধ্যে থাকে পুরোটাকে সামষ্টিকভাবে পুষ্পমঞ্জুরি বলা হয়। একটি শাখায় বা ডালে এই জায়গায় অনেকগুলো ফুল আমরা দেখতে পাচ্ছি, যে কথাটা বললাম এটা অর্থাৎ সমষ্টিটা পুরোটা মিলে একটা পুষ্পমঞ্জুরি। আচ্ছা, নেক্সট তাহলে আমরা এতক্ষণ যৌন জনন সম্পর্কে আমরা জানলাম। আশা করি তোমরা ভালো মতো বুঝেছ, এবং তোমরা এটা শুধু বুঝলেই হবে না, এটা পরবর্তীতে এটা তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে তোমরা সেখানে চর্চা করবে। তো আমরা এখন পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো, যেটা আমরা জানি যে নিষেকের মাধ্যমে ফল হয় এবং ডিম্বকের পরিপক্ক নিষিক্ত ডিম্বকটাই বীজ হয়। তাহলে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো পরাগায়ন। আমরা এবারে পরাগায়ন সম্পর্কে আমরা এখানে কথা বলবো। এখানে তোমরা দৃশ্যতে কি দেখতে পাচ্ছ, যে একটা ফুলের এগুলো সব পুংস্তবক, আর এটা হলো স্ত্রী স্তবকের গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ডের মধ্যে একটা পরাগ রেণু এখানে পড়ে আছে। আমরা পরবর্তীতে এগুলো ব্যাখ্যায় আসছি। ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে এসে পতিত হলো। বলতো ঘটনাটার নাম কি? পরাগায়ন। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, যে প্রক্রিয়ার মাধ্যমে পরাগধানী থেকে পরাগ রেণু ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়ার নামই হলো পরাগায়ন। আচ্ছা, পরাগায়নের প্রকারভেদ, পরাগায়নটা কত প্রকার আমরা এখন সেটাকে দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পরাগরেণু একটা ফুলের গর্ভমণ্ডে সেখানে পতিত হলো, এবং সেগুলো কিভাবে হচ্ছে, কোন প্রক্রিয়া হচ্ছে, আমরা কিন্তু বিষয়গুলো ইতিমধ্যে আমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি। চিত্র দুটো লক্ষ্য করো, 1 এবং 2 নম্বর দৃশ্যের মাঝে কি পার্থক্য দেখতে পাচ্ছ? 1 নম্বর এবং 2 নম্বর দৃশ্যের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? 1 নম্বর দৃশ্যে দেখা যাচ্ছে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটতেছে, অর্থাৎ একে স্বপরাগায়ন বলে, যেমন সরিষা, ধুতুরা ইত্যাদি হলো এই ধরনের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও একটু বলি যে স্বপরাগায়নটা হলো যে একই ফুলের মধ্যে অথবা একই গাছের অন্য ফুলের মাঝে যখন পরাগায়ন ঘটবে, অর্থাৎ পরাগরেণু স্থানান্তরিত হবে, সেটাকে বলা হচ্ছে স্বপরাগায়ন। 2 নম্বর দৃশ্যে দেখা যাচ্ছে যে একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগায়ন ঘটছে, একে পরপরাগায়ন বলে, যেমন শিমুল, পেঁপে ইত্যাদি। অর্থাৎ প্রজাতি একই, দুটো সরিষার গাছ, কিন্তু এক গাছের পরাগরেণু অন্য গাছের ফুলের গর্ভমণ্ডে পতিত হচ্ছে, তাহলে এটাকে পরপরাগায়ন বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন তোমরা নিশ্চয়ই ভালো মতো বুঝেছ। এগুলো সব গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসাবে আসতে পারে।
পরাগায়নের মাধ্যম গুরুত্বপূর্ণ একটা কথা এবং খুব মজার ইন্টারেস্টিং একটা কথা। এই যে আমরা অনেক সময় ভাবি যে এই কীটপতঙ্গগুলো আমাদের কি উপকার করে, আমাদের বোধহয় ক্ষতি করে। এরা যে আমাদের কত বন্ধু, কত উপকার করে। এরা যদি এই কীটপতঙ্গগুলো যদি আমাদের পরাগায়নে সহায়তা না করতো তাহলে আমাদের ফসল হতো না, ফল হতো না, আরও নানাবিধ সমস্যার সৃষ্টি হতো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্নভাবে পরাগায়ন সংগঠিত হচ্ছে। আমরা এগুলো সম্পর্কে জানলাম যে এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি, এখানে মৌমাছি, আরও বিভিন্ন, এটা বাতাসের সাহায্যে উড়ে যাচ্ছে, এখানে পাখির সাহায্যে হচ্ছে, এখানে পানির সাহায্যে হচ্ছে। তাহলে পরাগায়নের মাধ্যম যে বাহনকে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাই হলো পরাগায়নের মাধ্যম। দৃশ্যগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন। হ্যাঁ, প্রথম দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে পতঙ্গ ফুলে ফুলে মধু আহরণ করছে। এর ফলে এক গাছের ফুল থেকে পরাগরেণু পতঙ্গের পায়ের মাধ্যমে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম পতঙ্গ, যেমন সরিষা, কুমড়া ইত্যাদি, অর্থাৎ এক জায়গাতে পতঙ্গ পড়ে সেখানে পরাগরেণু নিয়ে অন্য ফুলে বা অন্য গাছের মধ্যে যাচ্ছে, এটা একটা পরাগায়নের মাধ্যম, তার মানে পোকামাকড়। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দৃশ্যে যে বায়ুর মাধ্যমে পরাগরেণু এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে বাতাসের সাহায্যে উড়ে যাচ্ছে খুব ছোট্ট পরাগরেণু। এখানে পরাগায়নের মাধ্যমটা তাহলে কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? বায়ু, যেমন ধান, ভুট্টা ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্যে যে পানির স্রোতের মাধ্যমে, অর্থাৎ পানিতেও অনেক ধরনের ফুল থাকে, সেখানেও কিছু ফল হয়, যেমন শাপলা ফুল, সেখানে শাপলার ফল হয়। সেখানে পরাগায়ন কিভাবে হয়? যে এর মাধ্যম হচ্ছে এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। এখানে পরাগায়নের মাধ্যম হচ্ছে পানি, যেমন পাতা, শ্যাওলা, পদ্ম ইত্যাদি। এই দৃশ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে পাখির মাধ্যমে পরাগরেণু এক গাছের ফুল থেকে অন্য গাছের ফুলে স্থানান্তরিত হচ্ছে। এখানে পরাগায়নের মাধ্যম হচ্ছে প্রাণী, যেমন কদম, শিমুল, এগুলোতে পরাগায়ন হচ্ছে প্রাণীর মাধ্যমে, মেনলি পাখির মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মূল্যায়ন আছে, সেই মূল্যায়নটাতে আমরা এখন যাব না, আমাদের হাতে সময় কম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যাব যে আমরা নিষেক প্রক্রিয়া, নিষেকটা কি সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। যে পরাগায়নের পরের ধাপই হলো নিষেক। পরাগায়ন হয়ে গেল, সাকসেসফুল পরাগায়ন হয়ে গেল, এরপরে নেক্সট ধাপটা হলো নিষেক। নিষেক ইংরেজিতে বলা হয় ফার্টিলাইজেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে অ্যানিমেশনের মাধ্যমে যে গর্ভমুণ্ডে পতিত পরাগরেণু এটা কিভাবে যাচ্ছে। দেখো যে এই পরাগনালীর ভিতরে দুটি পুংগ্যামেট সৃষ্টি হচ্ছে, দুটা পুংগ্যামেট। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পুংগ্যামেট চলে গেল, এই যে ডিম্বকের সাথে মিলিত হচ্ছে, এক্সেল মানে ডিম্বক। আচ্ছা, নেক্সট দেখবা যে দুটা পুংগ্যামেট আরেকটা পুংগ্যামেট মিলিত হবে এখানে নিউক্লিয়াসের সাথে। যে ভ্রূণথলির স্পর্শ স্থানে পরাগনালী অগ্রভাগ ফেটে যায় এবং ভ্রূণথলির স্পর্শ স্থান বিগলিত হয়ে যায়। সবই সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। আমরা এটাকে অবশ্যই চিন্তার বিষয়, এবং কত নিখুঁত পরিকল্পনাকারী। আমরা যদি এই ছবিগুলো দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো যে কত নিখুঁত কার্যক্রম আমাদের এই ফল সৃষ্টির পিছনে আছে। তাহলে এই যে মিলন হলো, এখানে যে পুংজনন কোষ নালিকার মাধ্যমে আসলো এবং এখানে স্ত্রী জনন কোষ মানে ডিম্বকের সাথে এখানে মিলিত হলো, এই মিলনের নামটাই হলো নিষেক। অপর পুংগ্যামেটটি গৌণ কেন্দ্রিকার, আরেকটা আমরা দেখলে পারলাম যে গৌণ কেন্দ্রিকার সাথে মিলিত হয়ে এটা কি হবে? শস্য উৎপাদন হবে। আর এটা ডিম্বক হবে, ডিম্বকটাই পরবর্তীতে বীজে পরিণত হবে। এখানে একটা মূল্যায়ন আছে শিক্ষার্থী বন্ধুরা। আমরা এই মূল্যায়নের করে আমরা এখানেও সময় নষ্ট করার চেষ্টা করব না। তবে সংক্ষেপে তোমাদেরকে আমি
এটাকে বোঝানোর চেষ্টা করব যে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো পরাগ রেণু। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হলো তোমার গর্ভদণ্ড। ঠিক একইভাবে এখানে আছে ডিম্বক। এই যে মানে প্রত্যেকটাই আমরা শূন্যস্থানে এগুলো বসাইতে পারবো। এখানে যেমন ডিম্বক আছে, এখানে সহকারী কোষ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পুংগ্যামেট। এরপরে এখানে আছে নিউক্লিয়াস, এখানে আছে এটা একটা শস্য হচ্ছে, ইত্যাদি অনেক কিছু এখানে আমরা আছে। আমরা এই বিষয়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা পরবর্তী পাঠে এসব। নিষেকের পরে গর্ভাশয়ের বিভিন্ন অংশ পরিবর্তিত হয়ে কি হয়, একটা সাকসেসফুল একটা ফার্টিলাইজেশন বা নিষেক হলো। এখন তাহলে এর পরে কি সৃষ্টি হচ্ছে আমরা সেটা জানার চেষ্টা করি। নিষেকের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যে ফল কি, অর্থাৎ নিষেকের পরে গর্ভাশয়টা সম্পূর্ণরূপে একটা ফলে পরিণত হয় এবং গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে এই ডিম্বকগুলোই বীজে পরিণত হয়। আমরা একটা ফলের মধ্যে অনেকগুলো বীজ দেখতে পাই, তাহলে এই ডিম্বকগুলোই হয় বীজ এবং পুরা গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। এসব আমরা নিষেকের পরে গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তনগুলো আমরা দেখি। নিষেকের পূর্বে এবং নিষেকের পরে আমরা যে বিষয়গুলো আগে আলোচনা করে আসলাম যে স্ত্রী গ্যামেট, গৌণ কেন্দ্রিকা, ডিম্বক, গর্ভাশয়। তো নিষেকের পূর্বে এগুলা কি নামে পরিচিত ছিল? স্ত্রী গ্যামেটটা নিষেকের পূর্বে ছিল স্ত্রী গ্যামেট, নিষেকের পরে আসলো জাইগট বা ভ্রূণ, অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে। এরপরে গৌণ কেন্দ্রিকা যেটা ছিল এটা হয় শস্য। আমরা নিশ্চয়ই দেখতে পাই যে একটা চালের মধ্যে শস্য হয়, সেখানে ভ্রূণ হয়, সেখানে আরও কিছু আছে, সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করি। ডিম্বকটা হয় বীজ। আমরা মনে করি কাঁঠালের মধ্যে গর্ভাশয়টা একটা ফল হইল, সেখানে ডিম্বকটা হয়ে গেল সেখানে বীজ। এই যে গর্ভাশয়টা ফল, ডিম্বক বীজ, গৌণ কেন্দ্রিকাটা শস্য এবং স্ত্রী গ্যামেটটা জাইগট বা ভ্রূণ। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ফলের প্রকারভেদ সম্পর্কে একটু আমরা জানব যে ফলের প্রকারভেদ, ফল কত প্রকার ও কি কি। আমরা সচরাচর যেসব ফল দেখতে পাই তার সবগুলো কি একই রকমের? চিত্রের ফলগুলো আমরা লক্ষ্য করি। হ্যাঁ, আমরা এখানে অনেক ধরনের ফল আমরা দেখতে পাচ্ছি। তো এই ফলগুলোকে এখানে উদ্ভিদ বিজ্ঞানীরা বিভিন্ন একটা শ্রেণীতে ভাগ করেছেন, সেই ভাগগুলো আমরা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব। দেখো, বিভিন্ন ধরনের ফল। গর্ভাশয় অথবা ফুলের অন্যান্য অংশের পরিপুষ্ট হওয়ার উপর ভিত্তি করে ফল দুই ধরনের। এখানে গর্ভাশয় বা যে ফুলের অন্যান্য অংশটা পরিপুষ্ট হওয়ার উপর ভিত্তি করে ফলটা দুই ধরনের, একটা হলো প্রকৃত ফল আর একটা হলো অপ্রকৃত ফল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃত ফলগুলো কি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আম, এখানে ঢেঁড়স, বেগুন, আতা, এটা আমরা পদ্মর কিন্তু ফল, আনারস, পেয়ারা ইত্যাদি যে ফলগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো প্রকৃত ফল। আর এখানে যে ফল দেখা যাচ্ছে যে এটা হলো অপ্রকৃত ফল, আপেল এবং আমরা পেঁপে দেখতে পাচ্ছি। এটা গর্ভাশয় ফলে পরিণত হয়, প্রকৃত ফলের বেলায় গর্ভাশয়টা ফলে পরিণত হয়। আর শিক্ষার্থী বন্ধুরা, অপ্রকৃত ফলের ক্ষেত্রে গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ, মানে গর্ভাশয় তো হয় এবং এছাড়া যে আরও অন্যান্য যে অংশটা হয় সম্পূর্ণটা মিলে সেখানে ফলে পরিণত হয়। এই প্রকৃত এবং অপ্রকৃত ফলের আমরা এখানে পার্থক্য বুঝতে পারলাম। এটা তোমাদের মনে রাখার মতো বিষয় এবং পরীক্ষায় এগুলো নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, এমনকি যদি অনুধাবন প্রশ্ন হিসাবেও আসতে পারে। তাহলে প্রকৃত ফল আবার তিন ধরনের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো যে প্রকৃত ফলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সরল ফল, এটাকে বলা হচ্ছে গুচ্ছ ফল, আর এটাকে বলা হচ্ছে যৌগিক ফল। তো ফুলের গর্ভযুক্ত গর্ভপত্রী গর্ভাশয় থেকে ফলের উৎপত্তি ঘটলে তাকে সরল ফল বলে।
ফুলের মুক্ত গর্ভপত্তি, একটা বিষয় পার্থক্য দেখো, যুক্ত গর্ভপত্তি হলে সরল ফল, আর মুক্ত গর্ভপত্তি গর্ভাশয় থেকে যদি উৎপত্তি ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে গুচ্ছ ফল। আর একটি পুষ্পমঞ্জুরির সকল ফুল সহ যখন সমগ্র পুষ্পমঞ্জুরি একটি মাত্র ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যেমন আমরা একে বলতে পারি যে কাঁঠাল, আনারস, এগুলোকে বলা হচ্ছে যৌগিক ফল। অর্থাৎ এখানে সমগ্র পুষ্পমঞ্জুরিটা এখানে ফলে পরিণত হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা মূল্যায়ন এখানেও আছে, যে মূল্যায়নে বলা হচ্ছে যে এখানে শূন্যস্থান পূরণ, যে কোনগুলো সরল ফল, কোনগুলো গুচ্ছ ফল, কোনগুলো যৌগিক ফল এবং কোনগুলো অপ্রকৃত ফল আমরা ইতোমধ্যেই জেনে আসলাম। আশা করি তোমরা এগুলোর উত্তরটা সঠিকভাবে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে উদ্ভিদের বংশবৃদ্ধিতে আমরা জানতে পারলাম যে যৌন প্রজনন, এর পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া সম্পর্কে জানলাম যে পরাগায়ন, এবং এর পরবর্তীতে আমরা এখানে নিষেক সম্পর্কে একটু ধারণা পেলাম। তোমরা পরবর্তীতে উপরে ক্লাসে আরও বিস্তারিত এখানে তোমরা ধারণা পাবে, এবং আশা করি যে পাঠটা তোমাদের দেওয়া হলো এই পাঠগুলোর উপরে শুধু এই বিজ্ঞানী না, অন্যান্য যে বিষয়গুলো তোমাদের পাঠ আমরা অনলাইনের মাধ্যমে যে পাঠগুলোকে আমরা দিচ্ছি, এই পাঠগুলো তোমরা ভালো মতো আয়ত্ত করবে। এগুলোর উপরে আমাদের পরীক্ষা হবে, আমরা প্রশ্ন তৈরি করব এবং এগুলোর মধ্যে আমরা পরীক্ষা নেব শীঘ্রই। তো আজকে তোমাদের এই ক্লাসটা আশা করি তোমরা ভালো মতো বুঝেছো। তোমাদেরকে আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাবা মার পরামর্শ মতো তোমরা চলবে এবং করোনা পরিস্থিতিতে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেবে। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।